নমস্কার, সোজা সাপটা আপনাদের প্রত্যেককে স্বাগত। হাসিনাহীন বাংলাদেশে শুরু হলো এক নতুন অধ্যায়। এক রহমান জিতলেন আর এক রহমান হারলেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর পর ফিরলেন বিদেশ থেকে। তারেক এলেন, লড়লেন, জয় করলেন। তারেকই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আরেক রহমান শফিকুর রহমান, জামাতে ইসলামের প্রধান, ভোটের লড়াইকে ধর্মরক্ষার লড়াইয়ে পরিণত করেছিলেন। তিনি নিজে জিতলেও তার দল হারল। এখন প্রশ্ন হলো, পদ্মা পাড়ের এই ভোট কি বার্তা দিল গোটা বিশ্বকে? প্রথমত, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ শান্তি চায়, স্থায়ী সরকার চায়। হাসিনার বিরুদ্ধে তাদের নানা অভিযোগ থাকতে পারে, থাকলেও উগ্র জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে রাজি নন তারা। এপার বাংলার মতো ওপার বাংলাতেও ভোটের লড়াইয়ে মুখ্য ভূমিকা নিলেন মহিলারা, মহিলাদের ভোট। ভোটে জিতলে বাড়ির মহিলাদের নামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, এবং সেই সঙ্গে মাসে মাসে টাকা। কি দেখলো বাংলাদেশ? ভোটের দিন সকালে বুথে বুথে মহিলাদের লম্বা লাইন। এপারের মডেল ওপারের ভোটেও কিন্তু কাজ করেছে। এবার ওপারের ভোট এপারের ভোটে কতটা প্রভাব ফেলবে? আদৌ ফেলবে কি? তারেক কুর্সিতে বসলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কোন পথে এগোবে? এমনই নানা প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। আমাদের আজকের মোশন বাংলার ভোট। এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষে। অশোক, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার। সংঘমিত্রা, আপনাকেও স্বাগত। তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন সিপিএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, স্বাগত। রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৌরভ সেন। সৌরভদা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে। কেয়া, তোমাকেও স্বাগত। আমি প্রথমেই আসছি সংঘমিত্রা সরকারের কাছে, যে এই যে বাংলাদেশের ভোট হয়ে গেল, তারেক রহমান জিতলেন, বিএনপি জিতল, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হতে চলেছে? বাংলাদেশের নির্বাচন সমাপ্ত হলো, তাতে স্বতঃস্ফূর্ত মানুষের যোগদান দেখলাম। তবে নির্ভুলভাবে এই নির্বাচনকে সেভাবে গ্রহণ আমার ক্ষেত্রে করতে একটু অসুবিধা রয়েছে, কারণ প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে মানুষের প্রতি যে ভরসা, সেটাতে খামতি দেখা দিয়েছে। যদি হয়েই থাকে হাসিনা সরকারের অনেক অপরাধ, সেই অপরাধের ভিত্তিতে মানুষকে সুযোগ দেওয়া উচিত ছিল তাকে বাতিল করবার অধিকার। সেই অধিকার বাংলাদেশের মানুষ পাননি। ফলাফল পাওয়া গেল বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। অবশ্যই যে অবস্থায় ছিল বাংলাদেশ, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মূল্যবৃদ্ধি, অরাজকতা, এরকম ভরা একটা অবস্থা থেকে সাময়িক স্বস্তি অবশ্যই রয়েছে। ভারতের ক্ষেত্রে অবশ্যই এই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসলো, সেই সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী 3টি শব্দ ব্যবহার করেছেন, যে স্বাগত, এবং সে স্বাগতর সঙ্গে 3টি শব্দও ব্যবহার হয়েছে। একটি গণতান্ত্রিক অবস্থা, একটি প্রগতিশীল অবস্থা, এবং অনুভূক্তিকরণ, ইনক্লুসিভ। এই 3টে শব্দ কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে। এই 3টি শব্দকে নিয়ে আগামীকাল বা আগামী সময়ে তারেক রহমান কিভাবে গ্রহণ করবেন,
বা কিভাবে গড়ে তুলবেন তার উপর আমাদের রাষ্ট্র ভারতের সম্পর্ক অবশ্যই অনেকটা নির্ভর করবে। তবে এর পাশাপাশি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, যে সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক, সেই স্বাভাবিক সম্পর্ককে রাখবার জন্য ওপাশের অরাজকতা এবং দ্রব্যমূল্যর রোধ, এই দুটো যদি গড়ে উঠতে পারে তাহলে এক ধরনের স্বাভাবিক পরিবেশ গড়ে উঠবে বলে আমার তো মনে হয়। একদম। আমি সৌরভদার কাছে আসবো। সৌরভদা, তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, তুমি দীর্ঘদিন একটা এমবাসির পলিটিক্যাল অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলে, তুমি কাছ থেকে বাংলাদেশকে দেখেছো। যেটা সংঘমিত্রা বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে, তিনি সেটা মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু আমরা তো এর আগের বাংলাদেশের নির্বাচন দেখেছি, যেখানে বিএনপি পার্টিসিপেট করেনি, যেখানে জামাত পার্টিসিপেট করেনি, কেউই পার্টিসিপেট করেনি, একটা ডামি ইয়ে করে আওয়ামী লীগ এভাবেই বছরের পর বছর ভোটে জিতেছে। তো এবারের নির্বাচন আমাদের কাছে এই তারেক রহমানের কাছে কতটা চ্যালেঞ্জের, আমাদের কাছে কতটা স্বস্তির? এই নির্বাচনটায় কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখছি যেটা ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। এই ইনক্লুসিভিটিনেসের ব্যাপারটা নিয়ে আমার সাথে কথা হয়েছে বাংলাদেশের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, লিডার, রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা আন্তর্জাতিক সংস্থাগুলো কিরকমভাবে দেখছে। সেখানে একটা এই ইনক্লুসিভিটির ওরা একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিচ্ছে, যেটার সাথে একমত হওয়াও যায়, নাও হওয়া যায়। সেটা হচ্ছে যে পার্টিগতভাবে হয়তো আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন দেখছে যে মানুষ এসে ভোট দিচ্ছে কিনা, মানুষের পার্টিসিপেশনটা সেই ভোটের মধ্যে পড়ছে কিনা। সেজন্য ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে তারা মনে করছে যে এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে কতগুলো কমিউনাল লাইনের ডিভিশনগুলো আস্তে আস্তে বাড়ছিল, আমার মনে হয় যে এই যে ম্যান্ডেটটা এলো সেটা ডেফিনেটলি এই ধর্মভিত্তিক যে একটা বিভাজনের উপরে একটা ন্যারেটিভ গড়ে উঠছিল, এটাকে কিছুটা হলেও আঘাত করছে, এবং সেক্ষেত্রে অনেকটাই সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে বা স্বাভাবিকের দিকে যেতে পারে, একটা জায়গা তৈরি হয়েছে অ্যাটলিস্ট সেই দিকে চলে যাবার। এটাই আমার মনে হয়। অরূপ, কতটা স্বস্তির বিএনপির এই জয় তোমাদের কাছে? না, দেখুন, প্রথমত যখন বিষয়টা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের, আমরা দলগতভাবে মুখ্যমন্ত্রী বা আমরা সবসময় বলি যে এই বিষয়ে দেশ, আমাদের সাথে রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু দেশের সরকার তারা যে সিদ্ধান্ত নেবেন 140 কোটি ভারতবাসীর অঙ্গ হিসেবে, নিশ্চিতভাবে আমরাও সেই সিদ্ধান্তেরই শরিক হব। কিন্তু তার বাইরে দাঁড়িয়েও যখন একজন বাঙালি হিসেবে আমাদের কাছে এই দৃষ্টিকোণগুলো সামনে আসে, কারণ ভারতবর্ষের অন্য প্রদেশ তারা যেভাবে একাত্মবোধ করে, আমরা তার থেকে অনেক আলাদাভাবে একাত্মবোধ করি, কারণ দুই বাংলা, তাদের মধ্যে সংস্কৃতি, ভাষা, সমস্ত কিছুর যে মেলবন্ধন, খুব স্বাভাবিকভাবেই বাঙালি হিসেবে একটা বাড়তি তাগিদ, বাড়তি আবেগ কাজ করে। আমার প্রাথমিকভাবে যেটা মনে হলো যে এই ইলেকশনটা না আসলে সবার জন্য উইন উইন সিচুয়েশন। সবাই বলছেন বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। একটা জিনিস আমাদের চোখ এড়িয়ে গেলে চলবে না, যে জামাতের ভোট কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদম, জামাতের ভোট পার্সেন্ট ভয়ঙ্কর ভাবে বেড়েছে। বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, জামাতের ভোট বেড়েছে, এবং জামাতের ভোট বাড়ার হারটা যদি দেখেন, একদম ভারতের বর্ডার লাগোয়া যে অঞ্চলগুলো, খুলনা বলুন, রংপুর বলুন, সমস্ত এই অঞ্চলটাতে পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া, আসামের বর্ডারের দিকেও বেড়েছে। কিন্তু বিশ্বদা, সেই জায়গায় বলছি এইবারের ভোট, এইবার আমি আসছি, আমি জাস্ট শেষ করে নি। বিএনপি জিতেছে যেরকম, জামাতের যেরকম ভোট বেড়েছে, আবার একইভাবে শেখ হাসিনাও কিন্তু নৈতিকভাবে জিতেছেন, কারণ শেখ হাসিনার দল কল করেছিলেন যাতে মানুষ এই ভোটে প্রত্যাখ্যান করেন, ভোট দিতে না যান, এবং ইন্টারেস্টিংলি ভোট শতাংশ কিন্তু প্রায় 50-এর নিচে। অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে সকলেই তার নিজের জায়গা থেকে জিতেছেন। কিন্তু হ্যাঁ, এই নির্বাচনের ফলে আমাদের কি কিছুই প্রাপ্তি হয়নি? একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিষদ তৈরি নিশ্চয়ই হবে,
সংখ্যালঘুর উপর যেরকম ভাবে অবাধে আক্রমণ হচ্ছিল, নিশ্চয়ই একটা নির্বাচিত সরকার সেই জায়গাটা প্রতিহত করবে। কিন্তু সেখানে দাঁড়িয়েও আমাদের দেখার, বড় রাষ্ট্র হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ইন্দিরা গান্ধীর সময় ভারতের যে ভূমিকা ছিল, যে বাংলাদেশ তার সহযোগী, বাংলাদেশ তার প্রতিযোগী নয়, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সেই বার্তাটা দিতে পারে কিনা, যাতে বাংলাদেশের মধ্যে যে একটা ক্রমাগতভাবে জামাত, এই রাজাকাররা যারা ভারত বিরোধী একটা জিগির তোলার চেষ্টা করছিল, এবং সেটাতে তারা অনেকাংশে সফল হয়েছিল, যে হাসিনার প্রত্যাবর্তনের পরবর্তী অধ্যায়ে একটা বিরাট ভারত বিদ্বেষ, সেই জায়গায় ভারত সরকারকেও কিন্তু সচেষ্ট থাকতে হবে। আমি কেয়ার কাছে আসবো। কেয়া, একটা তো তৈরি হয়েছিল যে বারবার তোমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছিল, বলা হচ্ছিল যে এই যে বাংলাদেশের কি অবস্থা, সংখ্যালঘুরা বিপন্ন, সংখ্যালঘুদের অবস্থা, এবং জামাতের যে একটা চরম মৌলবাদী একটা ভূমিকা আছে, ধর্মের ভিত্তিতে তৈরি হয় রাজনৈতিক দল। জামাতের পরাজয় আপাত দৃষ্টিতে ভোট শতাংশ অবশ্যই বেড়েছে। কোনো নির্বাচনে জামাত 5%, 10% বেশি ভোট পায়নি, এবার অনেক ভোট পেয়েছে, 15টার বেশি আসন পায়নি, এবার প্রায় 68টা আসন পেয়েছে। তো তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে তোমরা খুশি? আন্তঃরাষ্ট্রীয় বিষয়, দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি মন্তব্য করেছেন, তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তাই আমরা খুশি বা অখুশি অন্য একটা দেশে জয়, সেটা তো অবশ্যই আমরা বলতে পারি না, কিন্তু হ্যাঁ, একটা গণতান্ত্রিক একটা সরকার স্থাপন হয়েছে, এটাতে তো স্বাভাবিকভাবে খুশি আমরা। কিন্তু তার সঙ্গে একটা অশনি সংকেত তো রয়েছে। সাতক্ষীরা, রংপুর, এই পুরো অঞ্চলটা, অর্থাৎ ভারত সংলগ্ন যে বর্ডারটা রয়েছে বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সঙ্গে, আসামের সঙ্গে, সেখানে যেরকম উগ্র মৌলবাদী দল জামাতের, সেখানে উল্লেখযোগ্য তাদের উপস্থিতি, এটা কিন্তু একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে আমাকে চিন্তায় রাখে। আমার আগের বক্তা একটা কথা বললেন, যে দেখুন না, উনি বললেন যে সেখানে আবেগ রয়েছে, বাঙালি আবেগ। এই আবেগ আমরা যেমন ওপার বাংলায় দেখেছিলাম, যেভাবে হিন্দু নিধন হচ্ছিল, কয়েকদিন আগেও হয়েছে, একজন ব্যবসাদার, তার দোকানের মধ্যে তাকে খুন করা হয়েছে। দীপুচন্দ্র দাসের সেই মর্মান্তিক মৃত্যু, সে বর্বর মৃত্যু আমরা ভুলতে পারিনি বিশ্বদা। ঠিক তেমন ভাবে পশ্চিমবঙ্গে এইরকম উগ্র মৌলবাদকে আমরা দেখিনি। আমরা দেখেছি, আমরা মোথাবাড়ি দেখেছি, আমরা শামশেরগঞ্জ, ধুলিয়ান দেখেছি মুর্শিদাবাদের, আমরা মহেশতলা দেখেছি, আমরা বাদুড়িয়া দেখেছি, বসিরহাট দেখেছি। তো এই ধরনের উগ্র মৌলবাদ, এবং যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছে, উগ্র মৌলবাদীরা করেছে, এবং সেটা নীরব ছিল, নীরব একটা সমর্থন ছিল এই রাজ্যের সরকারের, সেটাও আমার কাছে চিন্তা। জনতা তো উগ্র মৌলবাদকে বাংলাদেশে চন্দনের কাছে আসবে, জনতা। আমি শেষ করিনি, ক্লোজিংটা দিয়ে নি। ঠিক যেমন উগ্র মৌলবাদকে বাংলাদেশের জনগণ সরিয়ে দিয়েছে, আমরাও আশা রাখবো যে সরকার এই রাজ্যের উগ্র মৌলবাদকে পেছন থেকে নীরব সমর্থন দিচ্ছেন, তাদেরকে সরিয়ে গণতান্ত্রিকভাবে একটা প্রকৃত সবার জন্য যে সরকার সেবা করে, সেই সরকারকে সুযোগ দেয়। চন্দন চট্টোপাধ্যায়, দেখো বিশ্ববাবু, যখনই দুই পারে দুই রুই কাতলা ভেসে ওঠে, তখনই কিন্তু দাদার হাতে কলম থাকে, সে ছুঁড়ে মারে। বুঝতেই পারছেন, আমি সেই ইস্যুতেই আসতে যাচ্ছিলাম, যে ফলে তো দাদাদের সেই অবস্থা, ফলে যা হবার গোটা উপমহাদেশ জুড়ে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটে জায়গাতেই কেয়া দেবী যে জন্য রাগ করলেন, এটাই হচ্ছে আসল কারণ, যে কোনো ভাবে হোক আমাদের মধ্যে তো একটা পার্টিশন হয়েছে, ভাগ হয়েছে, বিচ্ছেদ হয়েছে। এই বিচ্ছেদের মধ্যে থেকে খুঁড়ে খুঁড়ে ধর্মটাকে বার করে নিয়ে এসে, যে যেখানে মেজরিটি আর যে যেখানে মাইনরিটি, তার ওপর নির্ভর করে রাজনীতিটা চলুক, তার ওপর নির্ভর করে সত্তাটা চলুক, আর দূরে যাক কাজ, কারখানা, কাজ, সেগুলো সব দূরে যাক, ক্ষুধা, এগুলো বাইরে চলে যাক। এগুলো ঠিক যেমন ভারতবর্ষের ক্ষেত্রেও দেখছি এই এজেন্ডাগুলো অনেক দূরে চলে যায়। কি করে কালো টাকা ফেরত এলো, জিনিসের দাম বাড়লো, জিএসটি কমলো, জিনিসের দাম কমলো না, এগুলো দূরে চলে যায়। ঠিক পশ্চিমবাংলার ক্ষেত্রেও এগুলো অনেক দূরে চলে যায়। জগন্নাথের মন্দির, রামের মন্দির, এটা সেটা, মহাকাল, এগুলো করতে থাকুন। কেউ আবার বলে বাবরি করব, এই দিকে চলতে থাকে। আর মানুষের যে মূল পেটের খিদে, চাকরির খিদে, চাকরি নেই, এগুলো দূরে চলে যায়। ফলে এই গোটা উপমহাদেশে আসলে এই ব্যবস্থার শরিক আমাদের দেশে অনেকে আছেন যারা এটাই চান, ধর্মভিত্তিক। বিশ্বদা, প্রথম কথাটা হচ্ছে যে সরকার বাংলাদেশের নির্বাচন নিয়ে যা অবস্থান দিয়েছেন, সেটা আমাদের সকলের অবস্থান। সরকারটা তো আমাদের সকলের, শুধু বিজেপির নয়। কিন্তু
রাজনীতির ছাত্র হিসাবে এবং দলগতভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস বাংলাদেশের ব্যাপারে বলার অধিকারী, সেই অধিকার বোধ থেকে এবং দায়বদ্ধতা থেকে বলতে চাই যে আরো একবার প্রমাণ হয়ে গেল যে চেতনা মুক্তিযুদ্ধের ছিল, যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনা কিন্তু প্রতিফলিত হলো বাংলাদেশের ভোটে আরো একবার, যে ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম দিয়ে সংসদীয় গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা সাময়িকভাবে সফল হলেও চিরস্থায়ীভাবে সফল হতে পারে না। এবং বাঙালির চেতনা এত ঠুনকো নয়, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনেও এটা প্রমাণিত হবে যে প্রাতিষ্ঠানিক ধর্ম এখানে এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের সংসদীয় নির্বাচনকে প্রভাবিত করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর কথা যেটা আসতে চলেছি আমি, যে কথাটা চন্দনদা বলছিল, মাঝপথে তাকে বাধা দেওয়া হলো, আসল জায়গাটায় চন্দনদা যাওয়ার চেষ্টা করছিল, আমি বুঝতে পারছিলাম। বাংলাদেশ আমার প্রতিবেশী রাজ্য, এই রাষ্ট্র আমার সহযোগী দেশ, কিন্তু বাণিজ্য বা ব্যবসা এ নিয়ে যখন প্রতিযোগিতা আসবে খোলা বাজার অর্থনীতিতে, তখন কি নির্লজ্জের মতন আমরা দেখলাম আমার দেশের প্রধানমন্ত্রী তার ভুল সিদ্ধান্ত, তার ব্যর্থ পররাষ্ট্রনীতির জন্য আমার রপ্তানিযোগ্য দ্রব্যের উপরে ট্যারিফ বসিয়ে দিল ট্রাম্প, আর বাংলাদেশের টেক্সটাইলের ক্ষেত্রে ট্যারিফের পরিমাণ হচ্ছে 0। প্রকারান্তরে আমার দেশের কর্মসংস্থান মাটিতে মার খাচ্ছে, আমার দেশের বেকারত্ব বাড়ছে, আমার দেশের ব্যবসা মুখ থুবড়ে পড়ছে। একটা কথা বিশ্বদা বলতে হবে, না এটাই বলার প্রয়োজন আছে, যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতবর্ষের যে একটা, আমি কি বলবো, দায়বদ্ধ অভিভাবকত্বের একটা ব্যাপার ছিল, আজকে মালদ্বীপ আপনার বিরুদ্ধে, আজকে বাংলাদেশকে করিডোর করে চীন ব্যবসা করতে চাইছে, নেপাল ডোকালামের ঘটনার পরে বিরুদ্ধে, আর উনি কি করলেন, চীন যখন আক্রমণ করছেন বলছেন জো সমঝতা হ্যায় কর লো। বাংলাদেশের কুর্সিতে বসার পর তারেক রহমানের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি? আইনের শাসন প্রতিষ্ঠা নাকি মৌলবাদকে নিয়ন্ত্রণ করা? ইদানিংকালে যে কটা সার্ভে হয়েছে বাংলাদেশের ওপরে, তার মধ্যে প্রথম যে ইস্যুটাতে মানুষ সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে, সেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, দ্রব্যমূল্য। ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে দ্রব্যমূল্য গেছে। দ্বিতীয় জায়গায় এসেছে যে বিষয়টা, সেটা হলো অরাজকতা বা অ্যাবসেন্স অফ ল অর্ডার। থার্ডে এসছে করাপশন। এই তিনটেকেই কিন্তু মোকাবিলা করা যথেষ্ট কঠিন হবে, কারণ যে অবস্থায় রয়েছে। আর মৌলবাদ নিয়ে কথা বলতে গেলে আমার একটা বইয়ের কথা মনে পড়ছে, মাই ডিয়ার কাবুল বইটার নাম। 5 জন মিলে লিখেছেন, 5 জন মহিলা, পাস্তুনে লেখা আর দাঁড়িতে লেখা, তার ইংরেজি ট্রান্সলেশন বেরিয়েছে এবং সেটা কিছুদিন আগে বোধহয় রিলিজ হলো। বইটির বিষয় হলো সেখানকার 21শে অগস্টের পর থেকে 5 জন মহিলা কাবুলের, তারা কিভাবে অনুভব করেছেন তাদের জীবনচর্চা। একজন ডাক্তার, একজন ইউএনওতে চাকরি করতেন, একজন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করতেন, আর 2 জন ছাত্রী। এই অনুভবগুলো না পড়লে, আমি এটা পড়তেও বলি এই কারণে, এই যে জামাত আমাদের বর্ডার ধরে এগোচ্ছে, বা আমাদের পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই একটা কোথায় যেন মধ্যযুগীয় মানসিকতার একটা চর্চা বা চলমানতা আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো নির্দিষ্ট কোনো ধর্মের ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাইছি না। মানুষের মধ্যে সচেতনতাহীনতা এবং আলোর দিক থেকে আলোকতরের দিকে না গিয়ে আলো থেকে অন্ধকারের দিকে এগিয়ে আসা, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক। শুধু এটা বাংলাদেশের ক্ষেত্রে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে আলোর দিকে যাত্রার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে। আমি সৌরভের কাছে, সৌরভদা, ভারতবর্ষ তো বটেই, এই বাংলাদেশেও আমরা দেখলাম মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর, সব থেকে বড় ফ্যাক্টর মহিলা ভোট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি, আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি কয়েকদিন আগে নির্বাচনে, বাংলাদেশের ক্ষেত্রে দেখলাম। এই বাংলাদেশে তো এই জামাতের কাছে, মানে মহিলাদের ভোটের ক্ষেত্রে জামাতের একটা আতঙ্ক ছিল যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে চাকরি, শিক্ষা, স্বাধীনতা সবই প্রশ্নের মুখে পড়ে যাবে, এবং একটা ভয় ধরে গিয়েছিল। পাশাপাশি তারেক রহমানের যে কার্ড এবং মাসে মাত্র অর্থ সাহায্যের কথা ঘোষণা, সব মিলে কি মহিলা ভোটই আগামী দিনের ফ্যাক্টর হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে
এটা একটা বড় কারণ। মহিলা ভোট তো ডেফিনেটলি একটা বড় কারণ। একটা কথা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা সেটা তো পুরোপুরি মহিলাদের কর্ম শ্রমের লেবারের উপরেই দাঁড়িয়ে আছে, এবং সেখান থেকে একটা বৃহৎ বৈদেশিক মুদ্রা যেটা ইনফ্লো হচ্ছে বাংলাদেশে, সেটা তো একটা ফ্যাক্টরি ডেফিনেটলি। আর যেটা কাজ করেছে বলে আমার মনে হয় এখানে যে তরুণদের ভোট, এই প্রায় 44% যে তরুণদের ভোট এই 18 থেকে এই 35-36 বছরে। ছাত্রদের ভোট কিন্তু দিল না এনসিপি কে। হ্যাঁ হ্যাঁ, সে ছাত্রদের ভোট শুধু দিল না, শেষের দিকে আমরা দেখলাম যে ছাত্ররা জামাতের সাথে যাওয়ার ফলে ছাত্র নেতারা এবং ছাত্রদের একটা অংশ সেখান থেকে বেরিয়ে চলে এলো। দ্য মেসেজ ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমরা কিন্তু এই দক্ষিণপন্থী একটা উগ্র ধর্ম বেস করে যে একটা ন্যারেটিভ, সেটার সাথে আমরা থাকতে চাইছি না, এবং এই ফ্যাক্টরটা কিন্তু অনেকটাই কাজ করেছে বলে আমার মনে হয়। মহিলা ভোট তো ডেফিনেটলি কাজ করেছে, এবং মহিলা ভোটের পেছনে এই যে মহিলাদের একটা সাংঘাতিক তাদের সামাজিক অর্থনৈতিক যে একটা কন্ট্রিবিউশন, সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না। সেটা ডেফিনেটলি এই ক্ষেত্রে আমার মনে হয় কাজ করেছে। আমরা যারা বাংলার রাজনীতি নিয়ে চর্চা করি তারা জানি যে যেটা কেয়া বলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার এপার বাংলাতেও একটা প্রভাব ফেলছিল, এবং ভোটের বাজারও একটা ইস্যু হচ্ছিল। বিজেপিরা তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করছিল, বিএনপি জেতায় আপনারা কি স্বস্তির নিঃশ্বাস ফেললেন? না, দেখুন, একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। বিজেপি বলতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত, কারণ সেটা বললেই এই পশ্চিমবাংলার একজন যুবক সাবির মালিক হরিয়ানায় কাজ করতে গিয়ে তাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। সংখ্যালঘু অত্যাচারিত বললেই কদিন আগে উড়িষ্যায় জুয়েল রানাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। আমার কাছে আরো ইন্টারেস্টিং লেগেছে আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রীর বক্তব্যে 3টে শব্দ উঠে এসছে: ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। এই যে ইনক্লুসিভনেস, এটা কিভাবে শিক্ষা পাচ্ছি আমরা? ধরুন একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক, তিনি একটা ভিডিও শুট করছেন, তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন, একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, বন্দুকের চাঁদমারির নিশানায় দেখা যাচ্ছে সংখ্যালঘু মানুষের মুখ। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি তার পোর্টাল থেকে, সেখানে দেখা যাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা বন্দুক দিয়ে গুলি ছুটছেন, চাঁদমারির নিশানায় সংখ্যালঘু মুখ। কোন ইনক্লুসিভনেসের কথা নরেন্দ্র মোদী বলছেন? আমি জানতে চাইবো বিজেপির প্রতিনিধির কাছে, আজকের যখন এই নির্বাচন হয়, আমি এখনো পর্যন্ত যতটুকু জানি বিএনপির প্রতীকে 3 জন হিন্দু সেখান থেকে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, 3 জন হিন্দু। বিজেপি এখন যদি জানাতে পারে জানাক, পার্লামেন্টে লোকসভায় বিজেপির কজন মুসলমান প্রতিনিধি রয়েছে? সংখ্যাটা 0। কোন ইনক্লুসিভনেসের কথা নরেন্দ্র মোদী দেশের মানুষকে বা বাংলাদেশের মানুষকে শিক্ষা দিচ্ছেন আমরা জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি জামাত শক্তি বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ বা ভারতের বর্ডার লাগোয়া এলাকায়, আর একইভাবে মুদ্রার এপিট আর ওপিট মুসলমান মৌলবাদ একদিকে যেমন থাবা বসায়, তেমনি একইভাবে হিন্দু মৌলবাদ আরেকদিকে, 2 মৌলবাদ একে অপরের পিঠ চুলকায়, যাতে একজন বাড়লে আরেকজনের সুযোগ হয়। কেয়া, আমার খুব ভালো লাগছে বিশ্বদা, যতই মারামারি হোক না কেন, দেখুন ছাড়াছাড়ি হোক না কেন, সামনে প্রেম দিবস, বিচ্ছেদ হোক না কেন, কিন্তু এখানে কিন্তু কোথাও একটা প্রেমের রেশ থেকে গেছে। সেটা অরূপ হন বা অশোকদা হন বা চন্দনদা হন, এদের 3জনের মধ্যেই সেই জোটের একটা আমি আভাস পাচ্ছি। খুব সুন্দর, 3 জন একই রকম ভাবে কথা বলছেন। আচ্ছা, আমি একে একে করে বলি। প্রথমে বামেদের মুখপাত্র তিনি বললেন কাজ, শ্রমিকদের উন্নয়ন, খুব ভালো লাগলো, সত্যি কথাই তো প্রয়োজন। তা 34 বছরে কতগুলো কারখানা বন্ধ হয়েছিল, কতগুলো শ্রমিকের পেটে লাথি পড়েছিল বিশ্বদা, এটা কি একটু আলোকপাত করবেন? চন্দনদা করবেন না, কারণ করলে মুশকিল। আচ্ছা, নিজেদের অসাম্প্রদায়িক বলেন বামেরা, আমরা জানি ভাগ্যের সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, অন্য একটা হাউসের, আমি নাম করছি না, তা না হলে আমরা জানতে পারতাম না যে 5 তারা হোটেলে এই বাবরি মসজিদ, নতুন নব যুগের বাবরি মসজিদের যিনি জনক, সেই হুমায়ুন গায়ে লাগলো, আর বলতে দিন না, আরে বলতে দিন না, কোথায় গেল আপনাদের সহনশীলতা? কোথায় গেল চন্দনদা? কোথায় গেল সহনশীলতা? তো সেই জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে চুপিসারে হুমায়ুন কবিরের সঙ্গে কি প্রেম, এবং যেটা বেরিয়ে এসছে জামাতে ইসলাম, জামাত নিয়ে তো কথা হচ্ছে, ভারতবর্ষে জামাতে ইসলামের সঙ্গে সারওয়ার হোসেন, তার সঙ্গে কে মিট করেছে? সেই মোহাম্মদ সেলিম।
অর্থাৎ এদের সাম্প্রদায়িকতা খালি খাতায় কলমে, সোশ্যাল মিডিয়ায় এবং মুখের বলিতে, কাজে নয়। আচ্ছা, কংগ্রেস বললেন মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক। 1947-এ যে কারণে দেশ ভাগ হয়েছিল সেটা দ্বিজাতি তত্ত্বের জন্য, এটাকে আমরা ভুলতে পারি? হিন্দু এবং মুসলমান এই কারণে দেশ ভাগ হয়েছিল। তারপরে বাঙালিদের, সেখানকার হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে? সেই সময় ছিল 32% হিন্দু, তারপরে কমে হয়েছে 18, এখন কমতে কমতে 3, যদিও ইউনিস সাহেব বলছেন 8, আমি বলবো 8 নয়, 8টাকে যদি আপনি মাঝখান থেকে অর্ধেক করে দেন 3% হয়ে যায়। ঠিক এই মুহূর্তে 3 থেকে 4% হিন্দু বাংলাদেশে রয়েছে, বাকিরা কোথায় গেলেন? অসাম্প্রদায়িক বলবে এরপরেও? আমরা দীপু দাস চন্দন দাসের ঘটনার পরে এবং ওইদিকে দীপু দাস ওখানে, এখানে চন্দন দাস হরগোবিন্দ দাসের ঘটনার পরেও, আচ্ছা তৃণমূল এদের কিন্তু খুব মজাই। এই বর্ডার এলাকায় জামাতের যে বারবারন্ত, এরা তো প্রকারান্তরে খুশি হবেন। উনি অনেকগুলো নাম বলেন, কিন্তু খুব সুন্দর করে উনি ওই আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে যিনি মৃত, তাকে, তার মৃত্যুকে গুজব ছড়িয়ে বেলডাঙ্গায় অশান্তি পাকিয়েছিল যারা, এবং কার্যক্ষেত্রে দেখা গেল তিনি আত্মহত্যা করেছেন। এবং আমরা দেখলাম গতকাল সব মিডিয়া মাহাতো আমার খুব মজা, কোথায় গেল আপনার আবার সহনশীলতা নেই? সেই সুখেন মাহাতো নিয়ে গতকাল সব জায়গায় বলল খুব অন্যায় হয়েছে। কার্যক্ষেত্রে কি দেখা গেল? বাংলা ভাষার জন্য না, ওনার সঙ্গে যে কোনো কারণে হোক, মদ্যপ অবস্থায় একজনের সঙ্গে গন্ডগোল, তার হত্যা হয়েছে। অত্যন্ত দুঃখজনক। কিন্তু যারা কথায় কথায় মিথ্যে কথার গুজব ছড়ায়, মিথ্যে কথার বেসাতি ছড়ায়, এই রাজ্যে আরেকজন চলে গেলেন যিনি নিজেকে যুবরাজ বলেন, পুরুলিয়ায় আনন্দপুর যেতে পারেননি। ওটা ইনক্লুসিভনেস না এক্সক্লুসিভনেস? বিশ্বদা এটা জিজ্ঞাসা করতে। আনন্দপুরে ডিজে বাজিয়ে নাচতে নাচতে মিছিল করলেন এতগুলো মানুষের মৃত্যুর পরে, আপনারা তো যেতেই পারলেন। ডিজে বাজিয়ে না যাওয়াই ভালো। বিশ্বদা, আজকে খুব সিরিয়াস আলোচনা হচ্ছে, তো আমি একদম সিরিয়াস কিছু কথাই বলবো, একটু খুব তাড়াতাড়ি বলারই চেষ্টা করছি। এই যে বাংলা ভাষার উপরে বিজাতীয় উর্দু চাপিয়ে দেওয়াটার মূল লক্ষ্যই ছিল সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে একটা মানে ওইভাবে আমি শাসনটা করব, বুলেট দিয়ে যাওয়া হবে না, বেয়নেট দিয়ে যাওয়া হবে না, অস্ত্র দিয়ে যাওয়া হবে না, ভাষার উপর যদি তুমি দখল নিতে পারো একবার। এপারে যেটা জামাত ছিল, এপারে তার নামই আরএসএস, বিজেপির সংঘ পরিবার। আপনি বলতে দিন। আমি বলছি, সেদিন বাংলা বলার অপরাধে গুলি চলেছিল তো ধানমন্ডি রোডে, গুলি চলেছিল তো ঢাকায়, গুলি চলেছিল তো ইউনিভার্সিটি করিডোরে। ঠিক একইভাবে বাংলা বলার অপরাধে 2025, 2026 কখনো ওড়িশায়, কখনো মধ্যপ্রদেশে, কখনো বিজেপি শাসিত রাজ্যগুলিতে, তামিলনাড়ু, কখনো বলতে দিন সাহায্য করছে। এবং আমি বলছি ঝাড়খণ্ডেও হয়েছে, কিন্তু ঘটনাটা ঘটাচ্ছে আরএসএস বিজেপি সংঘ পরিবার, যার নাম জামাত। সেই পোশাক পদক ওখানে সরকার কোনো কাজে নেই, ছেড়ে দিন তাহলে। যে প্রেমের কথা বলেছে, তো জানেন না, তো প্রেমেরই মাস। সত্যি কথা, পুরনো প্রেমিক হুমায়ুন যদি এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করে, বিজেপির 2019 সালের লোকসভা প্রার্থী, এই প্রেমের মাসে কষ্ট হওয়া স্বাভাবিক। তাহলে আমি সে নিয়ে কোনো কথা বলছি না, আমি আসছি ইনক্লুসিভনেস এর কথায়, যেটা সকলে আমরা একমত। আমি একটা ইনক্লুসিভনেসের উদাহরণ দিই। আচ্ছা, সিঙ্গুর বলে একটা জায়গা আছে ভারতবর্ষে, বাংলাদেশে নয়, সেখানে একটা হাওয়া কারখানা 80% ভেঙে গেল। সেখানে দুজনেই মিটিং, এই তো দুজনেই ইনক্লুসিভ হবে। এবার একজন মমতা ব্যানার্জি গেলেন মিটিং করতে, সেখানে তিনি বলে এলেন বাংলাদেশ থেকে সিঙ্গুর দাঁড়ান, আর দ্বিতীয় কাটবে না। আজকে ইনক্লুসিভনেসের কথা হচ্ছে, তো সেখানে গিয়ে সিঙ্গুরের কারখানায় মঞ্চ টাঙিয়ে ইনক্লুসিভনেসের জন্য বললেন ঘুষপেটিয়া। তাহলে একটা দেশে যদি এজেন্ডাটাকে বারবার কাজ থেকে, কারখানা থেকে, রোজগার থেকে শিফট করে নিয়ে গিয়ে কেউ জগন্নাথে নিয়ে যায়, কেউ বাবরিতে নিয়ে যায়, তো সেই দেশে কারখানাটা মানায় না। কতগুলো কারখানা বন্ধ করেছে 34 বছর। একটা কারখানার নাম বলতে পারবেন? বলুন না। একটা ব্যাটারি আছে, ছিঁড়ে যেতে হয়। একটা ব্যাটারি আছে, মেক ইন ইন্ডিয়াতে ছিঁড়ে যেতে হয়। কোথা থেকে এলো? রাখুন একটা কারখানা, মেক ইন ইন্ডিয়ার নাম বলুন। বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু আছেন, আমরা যা জানি এখনো পর্যন্ত। গত কয়েক মাস ধরে লাগাতার অত্যাচার, তাদের নির্যাতনের মুখে পড়তে হচ্ছে, আমরা অভিযোগ করছি। কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি, কিছু কিছু ঘটনা তো ঘটছে, আমরা জানি, অবশ্যই ঘটছে। তারেকের জয় তাদের জীবনে কি প্রভাব ফেলবে?
এখনো পর্যন্ত নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফলটা দেখলে মনে হচ্ছে যে ওখানকার সংখ্যালঘু মানুষেরা, শুধু হিন্দু নয় তার সঙ্গে বৌদ্ধরাও রয়েছেন, তারা কিন্তু মূলত ভোটটা, যারা এতদিন চিরাচরিতভাবে আওয়ামী লীগকে দিয়ে থাকতেন, সেই ভোটটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে বিএনপিতে। অর্থাৎ ওই কি বলে ফ্রাই প্যান টু ফায়ারের অবস্থা হচ্ছিল, সেখানে তারা ফ্রাইং প্যানে ফিরে আছে। আমার যেটা মনে হয়, যেহেতু আমি মনে করি বিএনপি একটি টেস্টেড টিম, পলিটিক্যালি তারা কি করতে পারে, কতটুকুন করা যায় বা গ্রহণযোগ্যতা কি পরীক্ষিত হতে পারে। রাজনৈতিক দল। হ্যাঁ, পরীক্ষিত রাজনৈতিক দল। সুতরাং তার ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুর বিষয়ে তারা আরেকটু সচেতন হবেন। যে যে অঘটনগুলো ঘটেছে সেই সম্পর্কে তারা আমার তারেক রহমানের এখনো পর্যন্ত, কারণ সে তো আর সরকারে ছিলেন না, তার রাজনৈতিক দলটি ছিল, কিন্তু সেই রাজনৈতিক দলে এখনো বেশ কিছু সিনিয়র মানুষ রয়েছেন যারা এবারকার ইলেকশনে কিন্তু অনেকটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন এবং যারা ভোটটাকে ধরে রেখেছেন। উনি তো বাইরে থেকে এসছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটা তিনি সজাগ থাকবে। তবে সবটাই আমাদের অনুমান, যতক্ষণ না পর্যন্ত সরকার গড়ছে এবং কি শর্তে। এখানে একটি কথা আমার খুব ভীষণ জরুরি মনে হচ্ছে, সেটা হলো গণভোটের বিষয়। কারণ গণভোটে কিন্তু সদর্থক ভোট যারা পেল বা যে যে ইস্যুগুলো পেল, হ্যাঁ ভোট পেল, সেখানে তার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আনইকুইভোকাল উইল অফ দ্য পিপল, যা কোর্টে প্রশ্ন তোলা যাবে না। অর্থাৎ জনগণের মধ্যে এমন কোনো কিছু যদি মনোভাব খুব জোরালো ভাবে দেখা যায়, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও প্রশ্ন তোলা যাবে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক, মনে রাখতে হবে। আমাদের দেশে বা সারা দেশেই কিন্তু যখনই কোনো আধুনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা কিন্তু কখনো জনপ্রিয়তা লাভ করেনি। সে সতীদাহ প্রথার সময় হোক বা আধুনিক যুগেও যেসব রিফর্মস মুভমেন্ট হয়েছে, সেই রিফর্মস মুভমেন্ট গুলোর ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয়, এই ইস্যুটার আন্ডারে কিন্তু প্রায় সবগুলোই চলে। আমি সৌরভ সেনের কাছে আসবো। সৌরভ দা, যে কথাটা উনি বললেন, সংঘমিত্র যেটা বললেন, এই যে গণভোটের প্রসঙ্গ, প্রথম কথা যে বাংলাদেশের জনতা যে গণভোটের এতগুলো বিষয় আছে, এটা কি জেনে ভোট দিয়েছে? একদম পাতি বাংলা জিজ্ঞেস করছি, যে তাদের কি পড়ে ভোট দিয়েছে যে এই 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 বিষয় গণভোটে রাখা আছে? তার কারণ আমার মনে হয় না এতগুলো জিনিস জেনে তারা গণভোটে হ্যাঁ বা না বলে ভোট দিচ্ছে। এক, হয়তো ভুল হতে পারি। দুই, গত কয়েক মাসে বাংলাদেশে মৌলবাদের যে চরম রূপ আমরা দেখেছি, রাস্তায় মিছিল, প্রকাশ্যে স্লোগান, কট্টরপন্থীদের, এই ভোটে জামাত ক্ষমতা পায়নি, এটা ঠিক, কিন্তু স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তারা সর্বোচ্চ ভোট পেয়েছে। এটাও বা কিসের ইঙ্গিত? প্রথমে এই গণভোটের ব্যাপারটা নিয়ে আমি যেটুকু বুঝেছি, 84খানা পয়েন্ট আছে এই গণভোটের, এবং এই 84খানা পয়েন্টকে হয় হ্যাঁ বলতে হবে আর নয় না বলতে হবে। এই 84খানা পয়েন্ট নিয়ে কিন্তু সব রাজনৈতিক দলের মধ্যে কিন্তু ঐক্যমত হয়নি। প্রচুর নোট অফ ডিসেন্ট, সাধারণ মানুষের কথা বলছি, নোট অফ ডিসেন্ট পড়েছে। তো সাধারণ মানুষের পক্ষে তো এই 84খানা পয়েন্ট, তার মধ্যে কিছু কনস্টিটিউশনের খুব জটিল সমস্ত বিষয় সেগুলো আছে, সেগুলো তো সব বুঝে জেনে তারপরে বুঝে সেই মতো তো ভোটটা হয়নি। এটা অনেকটাই প্রচারের উপরে বেস করে কে কত ভালো এটাকে 84টা পয়েন্ট প্লেস করতে পেরেছে তার উপরে ভোটটা হয়েছে। সুতরাং গণভোটের যে প্রতিফলন, মানে সেটার প্রক্রিয়াটা হয়তো পুরোপুরি কি বলবো, পুরোপুরি সোজাসাপটা হয়নি, কিন্তু একটা তো মত তৈরি হয়েছে এবং সেটা তো বাইন্ডিং হবে এখন। এবং সংঘমিত্রাদি যে কথাগুলো বললেন যে সেটার ইম্প্যাক্টটা কি হবে এই মুহূর্তে জানা খুব, বলা খুব মুশকিল, এবং তার কতটা সেগুলো বাইন্ডিং হবে অন দ্য পলিটিক্যাল পার্টি। আর এই জামাতের এই উত্থানটা কিভাবে দেখছেন? জামাতের উত্থানের ব্যাপারটা দুটো ব্যাপার আছে। মানে একটা হচ্ছে যে জামাতের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া হোক বা কনভেনশনাল মিডিয়াতে হোক, আমি যেটুকু কথাবার্তা বলে বুঝতে পেরেছি যে বাংলাদেশের অনেক চিন্তাশীল ব্যক্তি বলছেন যে এটা অনেকটা ওভারস্টেটেড। এমনকি অনেকেই বলছেন যে হিন্দুদের উপর
যে অত্যাচারগুলো হয়েছে তার গভীরে গিয়ে দেখা যাচ্ছে সেটা হয়তো মানে রাজনৈতিক ঝামেলার জন্য অত্যাচার। তারা বলছেন যে হ্যাঁ, জামাতের সাথে বিএনপির রাজনৈতিকভাবে অত্যন্ত বিশ্রীভাবে সংঘর্ষ হয়েছে, হিংস্র সংঘর্ষ হয়েছে। সবগুলো যে এগুলো ধর্মভিত্তিক সংঘর্ষ সেটা কিন্তু তারা বলছেন না, বলছেন ওভারস্টেটেড। এখন সেটা একটা পয়েন্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে ইকোসিস্টেমটা, এই যে মাইনরিটি বেস মেজরিটি বেস, এই যে ধর্মভিত্তিক ইকোসিস্টেমটা জামাতের এই পরাজয়ের ফলে, যদিও তাদের ভোট শেয়ার অনেকটা বেড়েছে, সেই ইকোসিস্টেমটা তো কিছুটা হলেও একটা আঘাত লাগবে। এখন এবার হবে কি, এবার যদিও তারেক রহমান শান্তির বার্তা দিয়েছেন, বাইরে গিয়ে মিটিং মিছিল করতে পরে করতে বলেছেন, কিন্তু কিছুটা তো এটা ইরাপশন হবেই। এখন দেখা যাক সেগুলো। গণভোটের ক্ষেত্রে 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 3 কোটির কাছাকাছি গণভোটে অংশ নিয়েছেন। ফলে সার্বিকভাবে বাংলাদেশের সকল মানুষ এই সংবিধানে যে যে ক্লজগুলো পরিবর্তন করতে হবে তারাই গণভোট দিতে এসেছে, যারা এমনি ভোট দিয়েছে। দ্বিতীয় কথা স্যার যেটা বললেন, খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিকই একজন গরিব প্যাটিস বিক্রি করছে মাঠে, তিনি তার ধর্ম কি জাত কি কেউ জানে না, হঠাৎ পিটিয়ে দিলাম। এটার মধ্যে রাজনীতি আছে না ধর্ম আছে না কি? এখান থেকে মুহূর্তে খবর হয়ে গেল গোটা পৃথিবী জুড়ে একটা হিন্দুদের একটা অনুষ্ঠান। এই যে ঘটনা, এই ঘটনাটাই গোটা উপমহাদেশের বিভিন্ন জায়গায়, সে বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, জায়গায় রাজনীতির লোকেরা, কারবারিরা যারা ধর্ম নিয়ে কারবার করে, তারা এটাকে ফোকাল পয়েন্টে আনছে অন্যগুলোকে চাপা দেবে বলে। কারণ ইনফ্লেশন বাড়ছে, ডলারের দাম কমছে দিনের পর দিন, সেগুলো সব চাপা দিচ্ছে। দেশে কাজ নেই, 20 কোটি মানুষের হাতে কোনো কাজ নেই। না, ওনারা ওই হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করুক আর সারওয়ার হোসেনের সঙ্গে বৈঠক করুক, এগুলো হচ্ছে অসাম্প্রদায়িক কাজ। আর আপনি কার্তিক মহারাজের সঙ্গে বৈঠক করুন, তারপর দুজন হুমায়ুন আর কার্তিক দুজনে একসাথে ছবি তুলুক। আরে আমরা তো দেখেছি কোন হুমায়ুন কবির এই রিসেন্টলি যিনি বলেছেন যে 30% হিন্দুকে ওই ভাগীরথী জলে কেটে ভাসিয়ে দেবো, তাদের সঙ্গে আপনাদের প্রার্থী ছিলেন তো, আমরা তো অস্বীকার করছি না। তখন বলেননি তো, বলার পরে আপনারা কি যেন আলিঙ্গনে জড়িয়ে ধরেছেন। সেলিম সাহেবকে মুর্শিদাবাদ যেতে ভোটে লড়তে, আমি শেষ একটা কথাই খালি বলতে চাই, বাংলাদেশে শান্তি ফিরুক। সেখানকার যারা হিন্দু হওয়ার কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, সেটা বন্ধ হোক। আমরা চাই সেখানকার যারা এই পশ্চিমবঙ্গে, এখানেও যেরকম মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ি ওইসব অঞ্চলগুলিতে ওখানকার যারা সংখ্যালঘু, তাদেরও মানবাধিকার তাদের বজায় থাকুক। আমি আজকে প্রথাগত ভেবেছিলাম রাজনীতির কচকচানির ঊর্ধ্বে উঠে একটা জায়গায় সবাই সহমত হবেন। আমার মনে আমি যেটা বলবো সেটাই সকলে সহমত হবেন। একটা ভালো জিনিস এই নির্বাচনে যে একজন ব্যক্তি তিনি প্রকাশ্যে ভারতের থেকে 7 সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছিলেন। ছাত্র শিবিরের পক্ষ থেকে সার্সিজ আলম, পঞ্চগড় যেখানে মানে জলপাইগুড়ি থেকে ঢিলছড়া তিনি 2টো আসনই হেরে গিয়েছেন। তো এইটা আমার মনে হয় সকলে সহমত হবেন। এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির পরাজয় যে কোনো সুস্থ গণতন্ত্রে কাম্য। কিন্তু একটু আগে কেয়া দেবী বলছিলেন যে ওই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়া, আমি আপনার বলার সময় একটা কথা আপনাকে ধরতে হবে না, আমি এমনি বলতে পারি, আপনার না ধরালে বলতে পারি, পার্লামেন্টে বলতে দেন না এখানে। দ্বিতীয় কথা হচ্ছে কেয়া দেবী যখন বলছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কথা, সারা পৃথিবী দেখলো যে ধর্মের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ভাষার অধিকার রক্ষার দাবিতে একটা দেশ তৈরি হতে পারে। এই যে আমরা বলছি না কালচারাল হেজিমনি, এই যে আধিপত্যবাদ, এই যে উর্দুর আধিপত্যবাদ, এই যে পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদ, তার বিরুদ্ধে সারা পৃথিবী দেখলো একটাই রাষ্ট্র রুখে দাঁড়ালো নিজের ভাষার অধিকার রক্ষার দাবিতে। সেইখানে কিন্তু হিন্দু মুসলমান দেখেনি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের ধর্ম দেখেনি। আমি আবারও যা শেষ করবো বিশ্বদা একটা লাইন বলে, বাংলার ধরুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান, সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। যে বাংলাদেশকে আমরা চিনি সেই বাংলাদেশ ফেরত আসুক, সকলের মুখে। এবং আরেকটা, এই উর্দু ভাষা বা তার আধিপত্য বজায় রাখা যাবে না। আমাদের পশ্চিমবঙ্গের দাড়িভিটে 2 যুবক, তারা কিন্তু উর্দু ভাষা রুখতে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। একবার তাদের নাম বলেন না কেন? তাদের বাড়িতে কতবার গেছেন? বাংলা বলে পিটিয়ে খুন করে দিয়েছেন, বাংলা বলে পিটিয়ে খুন করে দিয়েছেন।
জুয়েল রানাকে তদন্ত করছিল। শামীম মালিক, এজেন্ডাটা এদের জুয়েল রানাকে বাংলা বলা, শুধুমাত্র বাংলা বলা। আসল সেই বামের ভোটেই পুষ্টলাম, সেই বামের ভোটেই পুষ্টলাম, সেই বামের ভোটেই পুষ্ট কে দেবী। কতবার গেছিলেন আর বলুন না। একটা জিনিস শুধু এক সেকেন্ড। বিষয়টাকে বলতে হবে, হ্যাঁ, বলো বলো। না, 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 না। এই নির্বাচনের সঙ্গে আমার মনে হচ্ছে মিথ্যাচার করেছে, বলতে হবে। আমার মনে হচ্ছে 2021-এর নির্বাচনের পশ্চিমবঙ্গের অনেকটা মিল আছে। 2021-এও একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, তারা হুঙ্কার দিয়েছিল তৃণমূল ক্ষমতা কংগ্রেস। দখল করবে, হ্যাঁ। আলটিমেটলি ওই তৃণমূল 77-এ কংগ্রেস। থেমেছিল, এইবার 71-এ তৃণমূল থেমেছে। কংগ্রেস। মুশকিল হচ্ছে আয়রনিটাও 71, প্রতি বছর 71-এ এটাই হবে। জামাতকেও আটকে আবার থাকতে লোকসভা হচ্ছে। ভোটেও একজন জামাতকেও হবেন, 71-এ আটকে মুখ্যমন্ত্রী থাকতে হবেন। হচ্ছে, তিনি আর এ আবার রাজ্যের উগ্র 9 সাম্প্রদায়িক জুলাই শক্তি, শখের তাদেরও আটকে মুখ্যমন্ত্রী, থাকতে হয়েছে 77-এ। শখের উনি আর্টিস্ট আচ্ছা। হয়ে যান, শখের উকিল ছোট, ছোট, দেখলাম, ছোট, অনেক কিছু ছোট। দেখ। আরে ছোট করে বলো, বলো। কেয়া দেবী অভিযোগ করেছেন, আমি তোকে সে অভিযোগের উত্তরটা দিতে হবে। বলো। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। জিন্না জবে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছে, তারা বলতে হবে বিষয়টা। তারও আগে হেড গোয়েকার বলেছে, আর তারপরে বলেছে মাঝখানে যে মানুষটা, তার নাম শ্যামাপ্রসাদ। আর এই 1923 শ্যামাপ্রসাদ সাভারকারের দাহিত্ব। কারণ দেশ বলতে ভাগ দেবেন না, হয়েছিল। বলতে দেবেন না। সাভারকার বলেছে, সবার আগে সাভারকার বলেছে, বাংলাদেশের হাতে ঠিক আছে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিতে কে, চেয়েছে কে? নেহেরু। সবার আগে সাভারকার ফজলুল হক। ওই কেয়া দেবী জন্যই পড়ে আসুন। শ্যামাপ্রসাদ। আপনি বিজেপি সিনিয়র করছেন। নেতা পশ্চিমবঙ্গ। মন্ত্রিসভা করেছে। ইতিহাস মুসলিম লীগের সাথে প্লিজ। অনেকে বলছেন এপার বাংলার লক্ষ্মীর ভান্ডার মডেল নাকি ওপার বাংলার অনুদান success পেয়েছে। অনুদান নীতি 4 কোটি মহিলাকে তিনি কাট করে দেবেন বলেছেন, এবং প্রতি মাসে এই পরিবারগুলো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে, তারেক রহমানের এই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সত্যি কথা বলতে কি যে সেম মডেলে তো ভোট এখানেও হয়েছে, এই মডেলটাও সাকসেস পেয়েছে বাংলাদেশের ভোটে। না, গ্লোবালাইজেশনের পিরিয়ডে যে অর্থনীতিগুলোকে উঠে এসেছে, সেই অর্থনীতিরই কিন্তু একটি অংশ, যেটাকে আমরা খুব অনেক সময় বলি, যেটা বলা হয় গরিবের হাতে টাকা দেওয়া। হাতে টাকা পৌঁছানো। এই হাতে টাকা পৌঁছানোটা কিন্তু সারা বিশ্বেই এখন কোনো না কোনো ভাবে কিন্তু প্রচারিত হচ্ছে, এবং সেটা বাস্তবায়িত হচ্ছে, এবং সেটারই একটা অংশ আমার মনে হয়েছে যে তারেক রহমানের যে প্রতিশ্রুতিগুলো ছিল তার একটি অংশ। এবং অবশ্যই সেখানকার মহিলারা এতে আকৃষ্ট হওয়ার কারণ রয়েছে। যদিও আমার পাশাপাশি মনে হয় বাংলাদেশের মেয়েরা কিন্তু, যেটা বলছিলেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অসম্ভবভাবে ক্ষমতায়নের মধ্যে ছিল। মাঝখানে ওরা অসম্ভব গন্ডগোলের মধ্যে পড়বার জন্য হয়তো অনেকের চাকরি চলে গেছে, এবং কোভিড পিরিয়ডে এই ওদের যে সমস্যাগুলো হয়েছিল, তার পরবর্তী সময় মেয়েদের হাতে টাকা থাকাটা খুব জরুরি প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটাকে বোধহয় অ্যাড্রেস করেছে, এবং যার হাতে ফলাফলও দিয়েছে। একটা কথা না বললেই নয়, না বললেই নয়, যে তারেকের নির্বাচনী প্রতিশ্রুতি এটাও ছিল যে তিনি শেখ হাসিনাকে দেশে ফেরাবেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে রেখে ঢাকার সঙ্গে দৌত্য কতটা সম্ভব হবে সে প্রশ্ন থাকছে। পাশাপাশি বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারের বর্ডার আছে, সীমান্ত রয়েছে। এই সীমান্তের কাছেই চিকেন স্নেকের মতো স্ট্র্যাটেজিক এলাকা রয়েছে। ফলে পাকিস্তান বা চীনের মতো দেশ ভারতকে অস্থির করতে বাংলাদেশের মাটিকে কাজে লাগাতে পারে, কাজে লাগানোর চেষ্টা করেছিল। গত কয়েক মাসে আমরা দেখেছি ইউনিসের আমলে পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক সর্বকালীন রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল। তারেক রহমান আশায় এই ইকুয়েশন কি কিছুটা বদলাবে? এটাও কিন্তু তারেকের কাছে বড় চ্যালেঞ্জ। তারেকের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, তারেকের নেতৃত্বে বিশ্বাস দেখিয়েছেন বাংলাদেশবাসী। আমার প্রশ্ন হলো, ভারত কি পারবে তারেকের উপর এই বিশ্বাসটা দেখাতে? অনেক প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। দেখা যাক কি হয়। আমরা আশাবাদী, এটুকুই বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।